ভোর ৫টার দিকে খানবাড়ির মেইন গেট দিয়ে একটা প্রাইভেট কার প্রবেশ করল। গাড়ি থেকে আধার নেমে এক হাতে লাগেজ নিয়ে ভেতরে চলে গেল। কাছে ডুপ্লিকেট চাবি থাকায় ভেতরে ঢুকতে অসুবিধা হলো না। ড্রয়িং রুম পেরিয়ে সোজা দোতলায় উঠে যায়। ব্যস্ত হাতে কোট খুলে শার্টের বোতাম খুলতে খুলতে দরজার সামনে এসে থামে। নক করতে গিয়ে অনুভব করলো দরজা খোলা। এটা দেখে দাঁতে দাঁত পিষল। এই মেয়েটা কখনো ভালো হবে না। সে বড় বড় পা ফেলে দরজা খুলে রুমের ভেতর প্রবেশ করতে কপাল কুঁচকে গেল। মেয়েটা কম্পিউটার জড়িয়ে পুতুল চেপে ধরে ঘুমোচ্ছে। এটা দেখে আধার ফোঁস করে তপ্ত শ্বাস ছেড়ে দরজা বন্ধ করে একপাশে লাগেজ রেখে দিল। অতঃপর কোট শার্ট সোফার মাঝে ছুঁড়ে মারল। সেই মেয়েটাকে বলেছিল জেগে থাকতে, অথচ এখন মরার মতো ঘুমাচ্ছে। কোথায় স্বামীর জন্য শাড়ি পরে নিজেকে সুন্দর করে সাজিয়ে নতুন বউয়ের মতো বসে থাকবে, তা না করে মহারানী নাকে তেল দিয়ে ঘুমে ব্যস্ত। আধার এক পলক ঘুমন্ত মাসুম চেহারার দিকে তাকিয়ে থেকে আলমারি খুলে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। লম্বা একটা হট শাওয়ার নিয়ে এসে মাথার চোখগুলো মুছে তোয়ালে রেখে বিছানায় এলো। ঘুমন্ত মেয়েটার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল এবং পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বুকে মুখ গুজে দিল। এখন শান্তি শান্তি লাগছে। সাথে অশান্ত মনটাও কিছুটা শান্ত হয়েছে। পুরো রাত নির্ঘুম থাকায় মুহূর্তেই লালচে চোখের পাতায় রাজ্যের ঘুম এসে হানা দেয়। আধার মেয়েটাকে ডিস্টার্ব করতে চায় না, তাই সে অর্ধাঙ্গিনীকে আলিঙ্গন করা অবস্থায় চোখ দুটো বুজে নিল এবং একসময় ঘুমের দেশে হারিয়ে গেল। আলোর ঘুম ভাঙল সকাল ৭টার দিকে। একটু নড়াচড়া করতে গিয়ে অনুভব করলো তার উপর ভারী কিছু একটা রয়েছে। আধো আধো চোখে তাকাতে ভড়কে গেল। লোকটা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বেঘোরে ঘুমোচ্ছে। তার মানে লোকটা সত্যি সত্যি চলে এসেছে। সে তো ভেবেছিল মানুষটা এমনিই বলেছিল, কিন্তু এখন এখন তো সশরীরে হাজির, তাও আবার তার উপরই শুয়ে আছে। আলো হাঁসফাঁস করে উঠল। সে আবারও আজ চ্যাপ্টা হয়ে গেল। জান, ডোন্ট ডিস্টার্ব মি। স্যারের ঘুমু ঘুমু কণ্ঠস্বর শুনে আলো ফিদা হলো, তবে আপাতত শরীরের ব্যথার কাছে সেটা নিয়ে ভাবল না। সে হাঁসফাঁস করতে করতে বলল, উঠুন স্যার, আমি চ্যাপ্টা হয়ে গেছি। আধার যেন আজ অবাধ্য হলো। সে আরো গভীরভাবে আলিঙ্গন করে ফিসফিসিয়ে বলল, শুধু চ্যাপ্টা কেন, ভেঙে চুরে গুড়িয়ে যাও। সাত সকালে আপনার থেকে ঝগড়া করার মুড নেই আমার। এখন আমার উপর থেকে সরুন। ঘুমাবো আমি। তোর ঘুমান না। কে আপনাকে বাধা দিচ্ছে? শুধু আমাকে ছাড়ুন। কোলবালিশকে ছাড়া ভালো ঘুম হবে না। এমন কথা শুনে আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে দেখে আপনার কোলবালিশ মনে হচ্ছে? আধার বুকে নাক ঘষাঘষি করে বিড়বিড় করল, ইয়েস জান, ইউ আর মাই সফট কোলবালিশ। জীবন্ত কোলবালিশ। আলো দাঁত কিরমির করে বলল, ওয়াশরুমে যাব। যেতে হবে না। আলো হতাশ হলো। মাঝে মধ্যে এই লোকটার কি হয় কে জানে, তবে হুটহাট এমন পাগলামি তার ভালোই লাগে। সে আনমনে হেসে মানুষটাকে জড়িয়ে ধরল। আধার কিছুক্ষণ চুপ থেকে মাথা তুলে কাছে গিয়ে সে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে সরে যায়, কিন্তু আলো চলে গেল না। সে সামান্য উঠে স্বামীর দিকে ঝুঁকে মাথার চুলের ভাঁজে বাম হাত গলিয়ে দিয়ে শুধালো, ঘুমিয়ে পড়িয়ে দেব। আধার কিছু না বলে দুহাত কোমর জড়িয়ে ধরে নরম বুকের মাঝে মুখ গুজে রাখল। আলো মুচকি হেসে আলতো হাতে চুলে বিলি কেটে দিতে লাগলো, কিন্তু লোকটার গরম নিঃশ্বাসের জন্য তার শরীরটা শিরশির করছে। আলো ওসবে পাত্তা না দিয়ে স্বামীর মাথার মাঝে ছোট ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করল, পচা সারে পচা স্বভাব। আজ বিকেলে তিথিকে দেখতে এসেছে মির্জে বাড়ির লোকজন। মূলত আধারে ডেকেছে। সপরিবারকে তারা না করে দিয়েছে। যেখানে মেয়ের মত নেই সেখানে জোর করে বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। শুধু শুধু 3টে জীবন নষ্ট করা। পরিবারের সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। তহমিনা খান প্রথমে আপত্তি করলেও এখন মির্জা বংশের সবকিছু জেনে রাজি হয়ে গেছে। তার মেয়েটা যে বেছে বেছে খাঁটি সোনা নিজের জন্য চুজ করেছে, এটা ভাবতেও গর্বে বুক ফুলে উঠছে। দুই পরিবার মিলে আলাপ আলোচনা করে সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট করার সিদ্ধান্ত নিলেন।
তিহানের লেখাপড়া শেষে এবং ও অফিসে জয়েন হওয়ার 1 মাস পর বিয়ে দেওয়া হবে দুজনকে। এতে কারোরই কোনো আপত্তি নেই, বরং সবাই খুশি, বিশেষ করে তিথি আর তিহান। সো ম্যাডাম, ফাইনালি আপনার পরিবারের মন জয় করতে পারলাম। হুম। তিহানের কথা শুনে তিথি মাথা নিচু করে হাসল। ছেলেটা তিথির দুপাশে দেয়ালের ওপর হাত রেখে বাহু ডোরে আবদ্ধ করে নিল। তারপর ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, বিনিময়ে কিছু পাবো না? তিথি সরু চোখে তাকিয়ে বলে, এই পুরো আস্ত আমিটাকেই তো পাচ্ছ, সেখানে আবার তোমার কি চাই? তোমাকে নিজের করে পেতে এখনো বহু দেরি আছে। তো এখন একটা কি চাই? তিথির দুগালে রক্তিম আভা ফুটে উঠল। সে লজ্জায় এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, চট্টগ্রাম থেকে এখানে আসার সময় কিস করেছিলে, তাহলে এখন আবার কেন? হুম। তিহান রমণীর লিপস্টিক দেওয়া ঠোঁটের দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, এখন চলে যাব, তাই? তিথি চোখ বুঝে 2 হাতে পরনের শাড়ি খামচে ধরল, আর তিহান হারিয়ে গেল তার প্রেয়সীর কোমল ঠোঁটের মাঝে। ওইদিকে আলো ননদের রুমের দরজা খুলে কিছু বলতে যাবে, তখনই সামনের দৃশ্য দেখে কথা গলায় আটকে গেল। বেকুব মেয়েটা চোখ বড় বড় করে সামনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখনই একজোড়া হাত এসে তার চোখ চেপে ধরে ওখান থেকে নিয়ে গেল। কোন শালারে এইভাবে চোখ ধরেছে? শালা নয়, তোমার স্বামী। আলোর ছটফটানি বন্ধ হয়ে যায়। চোখের উপর থেকে হাত সরাতেই সে কয়েকবার পল্লব ঝাপটিয়ে সামনে তাকায়। হালকা ঝাপসা ঝাপসা দেখছে। সে 2 হাতে চোখ কষলি বিরক্তিকর কণ্ঠে বলল, কি সমস্যা আপনার? আধার প্যান্টের পকেটে 2 হাত গুজে এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করল, ওইভাবে হাঁ করে কি দেখছিলে তখন? কই কিছু না তো। একদম মিথ্যা বলবে না, অন্যের রোমান্স দেখতে লজ্জা করে না? আরে ধুর বাল, আমি ইচ্ছে করে দেখছি নাকি? আধার কটমট করে তাকায়। ভাষা ঠিক করো বেয়াদব। শুরু থেকে আমার ভাষা এমনই ছিল স্যার। তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ? আলো হেসে মাথা নাড়িয়ে বলল, রাইট স্যার, আপনার সাথে বহুদিন ধরে ঠিকমতো ঝগড়া করা হয়নি। আমার তো মুখ নিষ্পিস করছে ঝগড়া করার জন্য। আমারও মুখ নিষ্পিস করছে, তাহলে আর কি, চলুন নিজের মুখের ইচ্ছেটাকে পূরণ করা যাক, কি বলেন? আধার বাঁকা হেসে ধীর পায়ে এগিয়ে আসতে আসতে হিসিয়ে বলল, ওকে ডান। আলো লম্বা লম্বা শ্বাস নিয়ে ঝগড়া করার জন্য মুখ খুলল, কিন্তু কোনো শব্দই বের হলো না, বরং তার ঠোঁট জোড়া লোকটার দখলে। আলো আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। সে কি ভেবেছিল, আর এই লোকটা কি করছে? আপনি আপনি আমার দামি লিপস্টিক খেয়ে ফেলেছেন। এখন 1000 টাকার নোট বের করুন। অনেকটা সময় পর মেয়েটার ঠোঁট জোড়া ছেড়ে দেয় আধার। তখন আলো ঝরে ঝরে শ্বাস নিতে নিতে নিজের ফুলে ওঠা ঠোঁটে হাত ছোঁয়ায় এবং উপরোক্ত বাক্যগুলো বলে ওঠে। আধার রুমাল বের করে নিজের ঠোঁট মুছতে মুছতে চোখ মুখ কুঁচকে বলল, লিপস্টিক এত তিতা কেন? এক নিশ্চয়ই কোনো সস্তার দোকান থেকে নিয়েছো। আলো ধরা পড়েও দাঁত কেলিয়ে বলল, একদম ঠিক হয়েছে। আপনি যেমন তিতা করলার রস, এখন খান বই লিপস্টিকের তিতা রং। আধার চলে যাওয়ার সময় তাতে দাঁত চেপে বলল, যদি পেট খারাপ হয় তাহলে আপনার কপালে ভয়ানক শাস্তি রয়েছে মিসেস খান। পিছন থেকে আলো চিল্লিয়ে উঠল, কেন কেন? আমি কি বলেছিলাম ঝগড়ার বদলে চুমু খেতে? আপনি তো নিচ থেকে তেড়ে এলেন, এখন সব দোষ আমার, তাই না? আধার ঘাড় ঘুরিয়ে দাঁতে দাঁত পিষল, হ্যাঁ, সব দোষ তোমারই। এই বেয়াদব তুমিটার জন্যই আধার খান এখন চুমুখোর হয়েছে। ডিসগাস্টিং। একটু থেমে মনে মনে আওড়ালো, এখন শুধু কন্ট্রোললেস হওয়া বাকি। অতিথিরা সন্ধ্যার সময় বিদায় নিয়ে চলে গিয়েছে। জগতের বুকে রাতের আধারের ছায়া নামার সাথে সাথে আকাশটা হুট করে নিজের স্বাভাবিক রূপ পাল্টে ফেলেছে। চারিদিকে মেঘ জমা হয়েছে, মাঝে মধ্যে শুকনো আকাশ গুড়গুড় ডাকছে। লোকালয়ে জানান দিচ্ছে মেঘেদের বুক চিরে স্বচ্ছ জলবিন্দু পতিত হবে যে কোনো মুহূর্তে। পাখিরা ডানা চাপটি উড়ে চলছে নিজেদের নীড়ে ফেরার পথে। রাস্তার কুকুর বিড়াল ঠাঁই নিয়েছে কোনো ভাঙাচোরা পুরাতন বাড়ি, দোকান, ভ্যান গাড়ির নিচে কিংবা কোনো বন্ধ ছাউনির চায়ের দোকানে। মানুষজন দোকানপাট গুছিয়ে বন্ধ করার চেষ্টায় রয়েছে। কেউ কেউ নিজেদের ব্যক্তিগত কারে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে।
আবার অনেকেই রিকশায় করে যাচ্ছে। ততক্ষণে ব্যস্ত শহরের বুকে ১ ফোঁটা ২ ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে। চোখের পলকে আবহাওয়া বদলে যায়। বৈশাখ মাসের শেষের দিকে ঝড় বৃষ্টি বলে কথা। একটু একটু তাণ্ডব না করলে জমে। এ সময়টাতে গ্রামগঞ্জের ছেলেমেয়েরা অনেকেই আম কুড়াতে যায়। এটাতে একটা আলাদাই আনন্দ রয়েছে। চারিদিকে হিমশীতল বাতাসের ঢেউ বইছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে এবং আকাশটা ক্ষিপ্র বাঘের ন্যায় গর্জন তুলছে। মুষলধারে বৃষ্টির বর্ষণে শহরটা ধুয়ে মুছে গেল। শীতল পরিবেশে আলোর মেজাজ গরম হয়ে আছে। সে মূলত আজ আকাশের উপর অভিমান করেছে। মেঘ জমতে দেখে কত শত শখ করে শাড়ি পরেছিল। উদ্দেশ্য ছিল ছাদে গিয়ে প্রিয় মানুষটির সাথে বৃষ্টিবিলাস করার। এটার জন্য সে ১ ঘন্টা যাবৎ লোকটার পিছু পিছু ঘুরে কোনো রকমে রাজি করিয়েছে। কোনো গান গেয়ে স্বামীর সাথে ডান্স করবে সেটাও ভেবে রেখেছে। কিন্তু শেষ পর্যায়ে এসে তার পরিকল্পনাতে দমকা হাওয়া বাজ পড়া ঢেলে দিয়েছে। আকাশের এমন ভয়ানক তাণ্ডবের মধ্যে যদি সে ছাদে গিয়ে নাচাতে তাণ্ডব শুরু করে, তাহলে দেখা যাবে সে বিনা টিকিটে সোজা উপরে চলে গিয়েছে। আর এত সহজে আকাশের বাসিন্দা হতে চায় না সে। তাই বুকে পাথর চাপা দিয়ে নিজের ইচ্ছেটাকে দমিয়ে রেখেছে। আজকের এত সুন্দর সাজগোজ তার সব বৃথা গেল। ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা ছই-ছই। খারাপ আবহাওয়ার কারণে লোডশেডিং হয়েছে। ওইদিকে খানবাড়িতে জেনারেটরও কাজ করছে না। হয়তো কোনো সমস্যা হয়েছে। দিন ছাড়া এখন ঠিক করাও যাবে না। আঁধার আর রাত তহমিনা খান ও সোবহান খানের রুমের মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। তিথির রুমে দেওয়া হয়েছে। রাত একটা মোমবাতি নিয়ে নিজের রুমে চলে গেল। আঁধারও হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে রুমে এলো। সে নিঃশব্দে হেঁটে এসে টি টেবিলের ওপর মোমবাতিটা রাখল। শার্টের দুটো বোতাম খুলে সোফার মাঝে শরীরটা এলিয়ে দিয়ে ঘাড় কাত করে অদূরে দাঁড়িয়ে থেকে মনোযোগ সহকারে মোমবাতি জ্বালাতে থাকা রমণীর পানে তাকায়। মেয়েটার ধবধবে সাদা শরীরে তার নিজের আসা জর্জেটের বেবি পিঙ্ক রাঙা পাতলা শাড়ি। সে কখনো সাদা কালো ছাড়া অন্য কোনো রঙের পোশাক নেয়নি, পছন্দ করতো না। তবে মেয়েটার জন্য নিজের পছন্দ বদলেছে। মার্কেটে গিয়ে খুঁজে খুঁজে মেয়েটার জন্য ড্রেস শাড়ি নিয়েছে, সাথে কসমেটিক্সও। শাড়ির লম্বা আঁচল এলোমেলোভাবে কাঁধের ওপর তুলে রেখেছে মেয়েটা। ফলস্বরূপ কোমর, মেদহীন পেট অনেকটাই উন্মুক্ত। একপাশে সব চুল এনে রাখা। মেয়েটা ডান দিকে ঘাড় সামান্য কাত করে মোমবাতি জ্বালিয়ে রুমের এদিক সেদিক রাখছে। হাঁটার তালে তালে নূপুর জোড়ার ইঞ্জিন শব্দ তুলছে। মোমবাতির হলদেটে আলোয় মেয়েটাকে ভীষণ আবেদময় লাগছে। রমণী অতুলনীয় সৌন্দর্যে আঁধারের চোখ দুটো জ্বলছে যাচ্ছে। বারবার তার বেহায়ার নজর রমণীর উদরের মাঝে আটকাচ্ছে। বাহিরে ঝড় হলেও এখন তার মনের ঝড় উথাল-পাথাল শুরু হয়েছে। আলো নিজের কাজ শেষ করে ড্রেসিং টেবিলের সামনে এসে কানের দুল হাতের চুড়িগুলো খুলে রেখে দিল। খোলা চুলগুলো হাতখোপা করে আলমারি খুলতেই শুনতে পেল, চেঞ্জ করতে হবে না। আলো আলমারি বন্ধ করে এক বুড়ো উঁচিয়ে বলল, কে একজন বলেছিল আমাকে শাড়িতে পেতনির মতো লাগে, তাহলে এখন মানা করা হচ্ছে কেন? অনেকদিন পেতনিকে দেখিনি, তাই আজ দেখতে ইচ্ছে করছে। আলো মুখ ভেঙচি কেটে আঁচল ঠিক করে দরজার দিকে যেতেই আঁধার উঠে এসে পিছন থেকে খপ করে আঁচল টেনে ধরল। আলো একটু আগেই পিন খুলে রেখেছে, যার ফলে তার আঁচল খুলে গেল। সে তড়াক করে পিছনে ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই, আপনার সমস্যা কি? শুধু এটা সেটা ধরে টানাটানি করেন কেন? আধার প্রত্যুত্তরে কিছুই বলে না, শুধু অপলক নয়নে তাকিয়ে আছে মেয়েটার দিকে। নজর সরিয়ে নিতে চাইলেও পারছে না। সে এত আপত্তি করছে কেন? এই মেয়েটা তো তারই, শুধুমাত্র তার ব্যক্তিগত বউ। তাহলে দেখাই যায়। অন্যদিকে আলো নিজের উপর মানুষটার গভীর দৃষ্টি অনুভব করে পিছনে ঘুরে দাঁড়ায়। আঁচল ধরে টানাটানি করার সময় আধার নিচ থেকেই ছেড়ে দিল। জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিলে? আলো আঁচল ঠিক করতে করতে জবাব দিল, ঘুম ধরছে না, তাই ভাবলাম চা খেতে খেতে বৃষ্টি দেখব। তুমি রুমে থাকো, আমি বানিয়ে আনছি। এ কথা বলে আধার চলে গেল। ফিরল কিছুক্ষণ পর। বউয়ের হাতে চায়ের কাপ দিয়ে নিজের কফির মগ নিয়ে সোফায় বসল। আলো ধোয়া ওঠা চায়ে চুমুক দিয়ে মুচকি হেসে বলল, বৃষ্টির সময় এমন মজাদার চা পেলে মন্দ হয় না স্যার। আধার কফির মগে লম্বা চুমুক দিয়ে ধীর কণ্ঠে বলল,
ঠিক আছে, আজ থেকে না হয় বৃষ্টির সময় তোমাকে চা বানিয়ে খাওয়ানোর দায়িত্বটুকু আমার। আপনি খুব ভালো। আলো একগাল হেসে কথাটি বলে বারান্দায় চলে গেল। আধার সেদিকে তাকিয়ে থেকে এক নিঃশ্বাসে কফি শেষ করলো। তারপর বিড়বিড় করে বলল, আজ যদি একটু খারাপ হই তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? কোনো জবাব এলো না। আধার দু হাতে মাথার চুল খামচে ধরে বসে থাকলো। সেই মেয়েটাকে আরো সময় দেবে নাকি নিজের সূক্ষ্ম চাহিদাকে পূরণ করবে ঠিক বুঝতে পারছে না। তার মনটা বড়ই ছটফট করছে মেয়েটাকে একান্তই কাছে পাওয়ার জন্য। অথচ মাথামোটা বউটা তার কিছুই বোঝে না, শুধু শুধু সে অসহনীয় যন্ত্রণায় পড়ছে। আলো বেলকনিতে দাঁড়িয়ে থেকে বৃষ্টি দেখছে আর চা খাচ্ছে। ইচ্ছে তো করছে ভিজতে, কিন্তু বজ্রপাত ও ঝড়ঝাপটার মধ্যে ইচ্ছেটা গায়েব হয়ে যায়। এই খারাপ আবহাওয়াতে ভিজলে দেখা যাবে বিদ্যুতের ঝটকা খেয়ে কাইল্লা ভূত হয়ে আকাশে উড়াল দিয়েছে। তাই আপাতত সেই ঝুঁকি নিতে নারাজ। আলো বাম হাত বাড়িয়ে বৃষ্টির স্বচ্ছ পানি ছুঁয়ে দিল। বাতাসের দাপটে পানি উড়ে এসে তার সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। মৃদুভাবে শাড়ির আঁচল খোলা চুল উঠছে। এক মনে বৃষ্টির ভয়ঙ্কর সুন্দর দৃশ্য উপভোগ করছিল। তখন উন্মুক্ত কাঁধে গরম নিঃশ্বাস আছড়ে পড়ল। তবে সে পেছনে ফিরে তাকালো না, কারণ সে জানে এই মানুষটা কি হতে পারে। মিসেস খান। হুম। বৃষ্টি তোমার খুব প্রিয়, তাই না? খুব। আলো হেসে জবাব দিল। একটু পরে নিজের উদরের মাঝে শক্তপোক্ত পুরুষালী দু হাত কারো স্পর্শে কেঁপে উঠল তার নাড়িদেহ। আলো চায়ের কাপ শক্ত করে চেপে ধরল। আধার অনেকটা সময় নিয়ে অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে খোলা চুলে মুখ ডুবিয়ে রইল। তারপর ধীর কণ্ঠে আওড়ালো, আজ এই মুহূর্তে যদি আমি ভীষণ অবাধ্য হই তাহলে কি তুমি মাইন্ড করবে? আলো বুঝতে পারল না, তাই সে জিজ্ঞেস করল, মানে? আধার চোখ বুঝে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিয়ে ফিসফিসিয়ে পড়ল, আজকের রাতটা একটু স্পেশালভাবে উপভোগ করতে চাই। তো করুন না। আমি কি আপনাকে বেঁধে রেখেছি, না বস্তায় পুরে রেখেছি? আজ রাতের সঙ্গী হবে আমার? আলো পিছনে ফিরে চোখ দুটো ছোট ছোট করে জিজ্ঞেস করল, আমি না হলে কি অন্য কাউকে সঙ্গী বানাবেন? ভেবে দেখতে পারি। প্রিয় মানুষটির কথা শুনে আলোর মুখটা ভার হয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলার চেষ্টা করল, আপনি যদি অন্য কারোর সাথে বৃষ্টি উপভোগ করেন তাহলে আমিও বাহিরে গিয়ে অন্য কারোর সাথে ঘুরবো ফিরবো নাচবো আড্ডা দিব। আধার ঠোঁট কামড়ে হাসল, ঝুঁকে এসে কানের লতিতে ছোট্ট ঠোঁট ছুঁয়ে হিসিয়ে বলল, আমি আজ যা করব সব তোমার সাথেই, বাট আই অ্যাম নট ইন্টারেস্ট। আধার কিছু একটা ভেবে আলোকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কপালে স্লাইড করতে করতে বিড় করে বলল, ভেবেছিলাম আজ তোমাকে একটা চমৎকার সারপ্রাইজ গিফট দিব, বাট এখন আর ইচ্ছে হচ্ছে না। সারপ্রাইজ গিফটের কথা শুনে আলোর চোখ দুটো চিকচিক করে উঠল। সে চায়ের কাপ দোলনায় রেখে এসে জানতে চাইল, কি গিফট? জানি না। আলো থমথমে মুখে বলল, এটা আগে তো বলবেন। আচ্ছা, আমি আপনার সঙ্গী হব। আজ পুরো রাত আপনার সাথে বৃষ্টি উপভোগ করব, ওকে? আধার মনে মনে বাঁকা হাসলো। সে এগিয়ে এসে রমণীর কোমর চেপে ধরে ফিসফিসিয়ে বলল, যা বলছো ভেবে বলছো তো? আজ কিন্তু পুরো রাত আমাকে দিতে হবে, চাইলেও ছাড়া পাবে না। আলো ঠোঁট কামড়ে ভাবতে লাগলো, একটা রাতে তো জেগে থাকতে হবে। প্রিয় মানুষটির পাশে বসে থেকে কাঁধে মাথা ঠেকিয়ে বৃষ্টি উপভোগ করার ভাগ্য কজনের হয়। তাই সে অত কিছু না ভেবে রাজি হয়ে যায়। তারপর বলে, এখন আমার গিফট দিন। আধার পিছেল হেসে প্রিয়তমার গালে বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে করতে হাসকি স্বরে বলো, দেব। আজ তোমাকে এমন একটা সারপ্রাইজ দিব যেটা তুমি চাইলেও কখনো ভুলতে পারবে না। বিশেষ করে আজকের এই রাতটা। বাকিদের কাছে আজ রাতটা বৃষ্টিময় হলেও তোমার কাছে হবে সুখময় রাত। আলো মুচকি হেসে স্বামীর গলা জড়িয়ে ধরে শান্ত গলায় বলল, আপনি আমার পাশে থাকলে আমি সবসময় সুখী। আধার মাথা নিচু করে ঠোঁটের কোণে শব্দ করে চুমু খেয়ে ঠান্ডা গলায় শুধালো, সারপ্রাইজ গিফট নেওয়ার জন্য প্রস্তুত মিসেস আদার খান? আলো খুশিতে বাকবাকম। তার গিফট পেতে প্রচুর ভালো লাগে, আর সেটা যদি হয় ভালোবাসার মানুষটির তরফ থেকে তাহলে তার কথাই নেই। তাই সে জলদি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে চাই আপনি আমাকে এবার কী দেন, তবে যেটাই দিন না কেন আমি খুব খুশি।
আধার কিছুক্ষণ অপলক নয়নে মেয়েটার হাসিমাখা মুখের দিকে তাকিয়ে থেকে চট করে পাজা কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়। পুরো রুম জুড়ে তখন মোমবাতির সোনালি আলোয় আলোময় হয়ে আছে। বাতাসে জানালার পর্দাগুলো এলোমেলোভাবে উড়ে চলেছে, হালকা বৃষ্টির চাপটাও আসছে। পিঠের নিচে নরম বিছানা স্পর্শ পেতে আলোর পুরো কুঁচকে গেল। সে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই অনুভব করল একজোড়া কোমল পুরু ঠোঁটের মাঝে তার ঠোঁটজোড়া হারিয়ে গেছে। আলোর চোখ দুটো বিস্ময়ে ইহা বড় বড় হয়ে গেল। সে আদৌ কেমন রিয়াকশন দেবে ঠিক বুঝে উঠতে পারল না। ওইদিকে একজোড়া ঠোঁট ক্রমশই তার ঠোঁটের ভাঁজে প্রবেশ করে চলেছে। আলো দুহাতে বিছানার চাদর খামচে ধরে চোখ বুজে নিল। এক পর্যায়ে সে শ্বাস নিতে না পেরে ছটফটিয়ে উঠল। তবে আথার আজ তাকে একটুও ছাড়ল না, উল্টো আরো গাঢ়ভাবে চুম্বন করতে উন্মাদিত হলো। আপনি? আলো জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে কিছু বলতে চাইল, কিন্তু পারছে না। আর একটু হলেই সে নির্ঘাত দম আটকে মারা যেত। সে একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে কিছু বলবে, তখনই খেয়াল করলো লোকটা কেমন নেশা ভরা চোখে তাকিয়ে থেকে ব্যস্ত হাতে শার্টের বোতামগুলো খুলছে। আলো অজান্তেই ভয়ে শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, অমন করে তাকিয়ে আছেন কেন? আর শার্টই বা খুলছেন কেন? আপনি একটু আগে বললেন বৃষ্টি উপভোগ করবেন, তাহলে? করব তো, বাট বৃষ্টি নয়, তোমাকে। আলো আঁতকে উঠল, তড়িঘড়ি করে কিছু বলতে যাবে, তখনই আধার ঝুঁকে এসে ঠোঁটের মাঝে তর্জনীর আঙুল রেখে হিসিয়ে বলল, চুপ, একদম চুপ। কোনো কথা বলবে না, শুধু আমাকে অনুভব করবে। আজ এই মুহূর্তে যা কিছুই হয়ে যাক না কেন, তবুও আমাকে বাধা দেওয়ার চেষ্টা একটুও করবে না। কারণ আজ আমি ভীষণ অবাধ্য হব। যতটা অবাধ্য হলে আমার মাঝে নিজেকে সম্পূর্ণ বিলীন করতে পারবো, ঠিক ততটাই অবাধ্য হতে চাই। একটু থেমে পুনরায় আওড়ালো, কষ্ট হলেও আজ রাতটা আমাকে সহ্য করে নাও জান। এ কথা বলে আধার নিজের সমস্ত ভার আলোর ছোট্ট শরীরের উপর ছেড়ে দিল। এক হাতে ঘাড় চেপে ধরে প্রিয়তমার রক্তি মুষ্ঠদ্বয় আঁকড়ে ধরল, অপর হাতে কম্পিউটার টেনে দুটো শরীরকে ঢেকে নিল আবরণের আড়ালে। সময়ের সাথে সাথে আধার খান ভদ্রলোকের কলস ছেড়ে বেরিয়ে এলো। অতঃপর আজ দুটো দেহ প্রাণ একে অপরের সাথে মিলেমিশে একাকার হলো। দুজনের মাঝে সমস্ত দূরত্ব ঘুচল, উন্মাদনা বাড়ল, শ্বাস প্রশ্বাস ঘন হলো। একই সাথে দুজনের মধ্যকার অদৃশ্য দেয়াল ভেঙে চুরে নতুন জীবনের সূচনা ঘটল। তাদের এই সুন্দর গভীর মিলনের সাক্ষী হয়ে রইল একটি বৃষ্টিময় রাত। আলোর ঘুম ভাঙল দুপুর বেলায়। একটু নড়াচড়া করতে গিয়ে অনুভব করল তার সর্বাঙ্গ ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সে চোখ মুখ কুঁচকে কম্পিউটারের ভেতর থেকে মাথা বের করে বালিশের ওপর রাখলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো আর ভাবতে লাগলো রাতের কথা। সে সারপ্রাইজ গিফট হিসেবে ভেবেছিল কসমেটিক্স নয়তো ড্রেস, কারণ মানুষটা তাকে এইগুলো দিত বেশি। কিন্তু শেষ মুহূর্তে এসে তার ভাবনায় এক বালতি গোবর ঢেলে দিয়ে অন্য কিছু দিয়েছে, যেটা সে ভাবতেও পারেনি। ভদ্রলোক যে কথার জালে ফাঁসিয়ে এইভাবে ধোঁকা দিতে পারে সেটা ঘুণাক্ষরেও টের অবধি পায়নি। লোকটাকে দেখে মনে হবে ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ আড়ালে ঠিকই কাঁটাসহ মাছ কিলে খেতে পারে। এসব ভাবতেই ডান দিকে ঘাড় কাত করে আধো আধো চোখে তাকায়। অসভ্য লোকটা সোফায় বসে থেকে রিল্যাক্সে ল্যাপটপে কাজ করছে। পরনে কালো প্যান্ট ও সাদা শার্ট, ভেজা চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালে। লালচে ঠোঁট কামড়ে চশমা বেদ করে কপাল কুঁচকে তাকিয়ে আছে স্ক্রিনে, হয়তো জরুরি কিছু পড়ছে। আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে যখন নজর সরিয়ে নেবে, তখনই মানুষটার সাথে চোখাচোখি হয়ে যায়। সে চট করে মাথা সোজা করলো। আজ লোকটার দিকে তাকাতেও কেন জানি ভীষণ লজ্জা করছে। আর ইউ ওকে মিসেস খান? আলোর প্রত্যুত্তরে জবাব না দিয়ে উঠে বসলো। মাথা নিচু করে দুহাতে পরনের শার্টের খোলা দুটো বোতাম লাগালো। তারপর এলোমেলো চুলগুলো হাতখোপা করে রেখে দিল। শরীর থেকে কম্পিউটার সরিয়ে বিছানা থেকে নামতে গেলে আধার উঠে এসে ধীর কণ্ঠে বলো, আমি সাহায্য করব? আলো দাঁত কিরমির করে বলো, আমার পা ভেঙে যায়নি। আধার দুহাত প্যান্টের পকেটে গুজে কাঁধ নাচিয়ে বলো, অ্যাজ ইউর উইশ। আলো কিছু না বলে বিছানা থেকে নেমে সামনে পা বাড়াতেই টের পেল তার পা দুটো অবশ্যই আছে।
তবুও সে বাহিরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করল, কিন্তু বেশিক্ষণ অভিনয় করতে পারল না। কয়েক কদম হাঁটার পরে ধপাস করে ফ্লোরের মাঝে আছড়ে পড়ল। মেয়েটার নাজেহাল অবস্থা দেখে আধা ঠোঁট কামড়ে হেসে সামনে হাঁটু গেড়ে বসল এবং গমগমে গলায় বলল, সো ম্যাডাম, আপনার পা জোড়া অক্ষত থাকা সত্ত্বেও কেন হাঁটতে পারছেন না? এ কথা শুনে আলোর ইচ্ছে করল মানুষটার মাথায় সব চুল টেনে ছিঁড়তে। হুইল চেয়ার লাগবে? তাহলে আমি নিয়ে আসার ব্যবস্থা করছি। কি বলেন? আলো রাগান্বিত চোখে তাকিয়ে বাম হাতের তর্জনী তাক করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি দুর্বল নই। আই রিপিট, দুর্বল নই। আধার তর্জনী আঙুল ধরে চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলল, রাইট জান। আফটার অল, যতটুকু আশা করেছিলাম তার চেয়ে দ্বিগুণ পেয়েছি। আই এম সো ইমপ্রেসড। কথাগুলোর মানে বুঝতে কয়েক মিনিট সময় লাগে আলোর, কিন্তু যখন বুঝতে পারল তখন বিছানা হাতড়ে বালিশ নিয়ে লোকটার মুখে ছুঁড়ে মেরে চেঁচিয়ে উঠল, চুপ করুন, অসভ্য লোক। আধার বালিশ ধরে নিঃশব্দে হেসে উঠে দাঁড়ায়। আলো সাপের মতো ফোঁস করতে করতে স্বামীর দিকে তাকায়। পাষাণ লোকটা সারা রাত তাকে জ্বালিয়ে এখন দিব্যি দাঁত বের করে হাসছে, অথচ সে শরীরের ব্যথায় মরছে। আলো কোনো মতে উঠে দাঁড়ায়। আধার মনে মনে ভাবল, মেয়েটা হয়তো এখন ওয়াশরুমে যাবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে দিয়ে আলো বিছানার মাঝে শুয়ে পড়ল। মেয়েটার কাণ্ড দেখে আধার মাথা নিচু করে হাসল। পরক্ষণে কাছে এসে এক ঝটকায় কোলে তুলে নিল। শুরুতে তেরামি না করলেও পারত। আলো দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে গম্ভীর কণ্ঠে বলল, আপনি শুরুতে নাটক না করে বউয়ের সেবা করলেই পারতেন। আধার মাথা নিচু করে মেয়েটার কেটে যাওয়া ঠোঁটের কোণে শক্ত চুমু খেল। তারপর ওয়াশরুমের দিকে যেতে যেতে শান্ত গলায় বলল, অর্ধাঙ্গিনীর সেবা করতে এই আধার খান সারা জীবন প্রস্তুত। আলো কিছু না বলে বুকের মাঝে লেপ্টে থাকল। আধার খুব যত্নের সাথে প্রিয়তমাকে গোসল করিয়ে দিয়ে রুমে নিয়ে এলো। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসিয়ে রেখে চুলগুলো মুছে দিল। আলো মুখ তুলে ভুলেও আয়নার দিকে তাকায় না, অথচ সে অনুভব করতে পারছে একজোড়া তীক্ষ্ণ চোখ তাকেই দেখতে ব্যস্ত। আধার নিজের কাজ শেষ করে আলোকে বিছানায় আধশোয়া করে বসিয়ে দিল। তারপর নিজের শরীর থেকে আধ ভেজা শার্ট খুলে ফেলল। এই পাজি মেয়েটা তাকে ভিজিয়ে দিয়েছে। আলো আর চোখে স্বামীর নগ্ন পিঠের দিকে তাকায়। সেথায় অসংখ্য নখের আঁচড়, খামচি স্পষ্ট। কাঁধও রক্ষে পায়নি, সেখানেও ছোপ ছোপ কামড়ের চিহ্ন। এই জন্যই বুঝি টি শার্টের বদলে শার্ট পরেছে। আজ নজর সরিয়ে নিজের গলা ও কাঁধের দিকে তাকায়। অসভ্য লোকটা তাকে ইচ্ছেমতো কামড়েছে, তাহলে সে কিভাবে ছেড়ে দিত? তার কল্পনা জল্পনার মধ্যে আধার চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল এবং ফিরে এলো খাবারের প্লেট নিয়ে। অর্ধাঙ্গিনীর সামনে বসে নিজ হাতে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলো। সেও একই প্লেট থেকে খেলো। জান। আলো ওষুধ খেয়ে বিছানায় হেডবোর্ডে মাথা ঠেকিয়ে চোখ বুজেছিল। সে সময় গলার ভাঁজে নরম ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। আধার সকল ক্ষতস্থানে গভীরভাবে চুমু ছুঁয়ে দিল। তারপর আবারও আদুরে কণ্ঠে ডেকে উঠল, শ্যামা পাখি। আলো ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে নিতে কোনো মতে জবাব দিল, বলুন। সারপ্রাইজ গিফট পছন্দ হয়েছে? লজ্জায় আলোর চেহারা লাল টকটকে হয়ে উঠেছে। এহেন কথা শুনে মনে হলো কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কত বড় নির্লজ্জ হলে এমন কথা আবার বড় মুখ করে জিজ্ঞেস করে। আলো হাঁসফাঁস করতে করতে দু হাতে স্বামীকে ঠেলতে শুরু করলো। আধার গ্রীবাদেশ থেকে মুখ তুলে কপাল কুঁচকে বলল, সবসময় ব্যাঙের মতো ত্রিং ব্রিং করো কেন? তো কি আপনার অসভ্য মার্কা কথা শুনবো? এখানে অসভ্যতামি কি দেখেছ? আশ্চর্য। তাহলে ওই কথা জিজ্ঞেস করার মানে কি? আধারের কপাল আরো কুঁচকে গেল। সে মেয়েটার বাম হাত সামনে এনে অনামিকা আঙুলের দিকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলল, আমি এটার কথা বলছিলাম। আলো হাতের দিকে তাকায়। অনামিকা আঙুলের মাঝে একখানা ডায়মন্ডের রিং চকচক করছে। রিংটা অর্ধেক চাঁদের আকারে ডিজাইন করা। দেখে এক ফালি চাঁদই লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে স্বয়ং চাঁদ নেমে এসেছে তার হাতে।
আলো যতটা না মুগ্ধ হয়েছে তার চেয়ে বেশি বিস্মিত হয়েছে। সে আংটিটা ছুঁয়ে দিয়ে বিস্ময় চাওয়া। চাঁদ। আধার ঝুঁকে হাতে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, তুমি আমার অন্ধকার জীবনে আসে এক মুঠো চাঁদের আলো। আর এই তুমি আধারের ব্যক্তিগত চাঁদ। চাঁদের কিন্তু কলঙ্ক থাকে। হুম, তোমারও আছে। আলো চোখ দুটো বড় বড় করে জিজ্ঞেস করল, কই? আধার চোখে চোখ রেখে বলল, চেয়ে দেখো, আমি তোমার সেই কলঙ্ক। আলো মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল, চাঁদের কলঙ্ক স্বয়ং আধার খান। হুম, ব্যাপারটা কিন্তু মন্দ নয়।